নমস্কার, আমি অয়ন। গল্পকথায় সকলকে জানাই আরও একবার স্বাগত। আবারও আমরা হাজির হয়েছি একটি নতুন গল্প নিয়ে। আজ আপনাদেরকে শোনাব অরিজিতা মজুমদারের কাহিনী অবলম্বনে কিঙ্গালার পথে। গল্পে অনিকেতের চরিত্রে অতনু, সৃঞ্জয়ের ভূমিকায় দেবাশিস, ড্রাইভারের চরিত্রে শুভদীপ, অপর্ণার ভূমিকায় পৌশালী, রূপসার চরিত্রে মৌপেই। গল্প পাঠ এবং পোস্টার ডিজাইনিংয়ে আমি অয়ন। শুরু হতে চলেছে আজকের গল্প কিঙ্গালার পথে। কালো পিচ ঢালা সরু এক ফালি রাস্তা। রাস্তার দুধারে সবুজ পর্দার মতো ঘন পাইন বন, এতটাই ঘন আর গভীর যে সূর্যের আলোর ছিটে ফোঁটাও সেখানে প্রবেশ করতে পারে না। তাই এই এপ্রিল মাসের গরমেও সমস্ত পথ ঢেকে রয়েছে ঘন কুয়াশার আস্তরণে। সাদা রঙের একটি টাটা সুমো সেই রাস্তার বুক চিরে সাই সাই করে এগিয়ে চলেছে। রাস্তাটি মাঝে মাঝে হেয়ার পিনের মতো বাঁকানো এক একটি বাঁক নিয়েছে। গাড়ির ড্রাইভারও অত্যন্ত ক্ষিপ্র গতিতে গাড়ির স্টিয়ারিং একবার ডানে তো একবার বাঁয়ে ঘুরিয়ে এগিয়ে চলেছে। কুয়াশা কেটে পথ চলার জন্য গাড়ির সামনের হেডলাইট দুটি অন করা আছে। দূর থেকে দেখলে মনে হবে কোনো এক হলুদ চোখের দৈত্য কুয়াশার আস্তরণ চিরে দ্রুত বেগে সামনে এগিয়ে আসছে। ড্রাইভারের সিটে বসে আছে 27-28 বছরের একটি যুবক। অতি সুদর্শন, আঁটু চশমার আড়ালে থাকা একজোড়া উজ্জ্বল চোখ তার বুদ্ধিমত্তার সাক্ষ্য বহন করে। পাশের সিটে এক অতি সুন্দর তন্নি চেহারার যুবতী বসে। তার চোখ জোড়া গাড়ির বাইরের প্রাকৃতিক দৃশ্যের উপরে নিবদ্ধ, উপভোগ করছে এক মনে। গাড়ির পিছনের সিটে একই বয়সী আরও দুজন যুবক যুবতী, যারা বর্তমানে একে অপরের কাঁধে হেলান দিয়ে নিদ্রামগ্ন। এমন সময় মৌনতা কাটিয়ে গাড়ির সামনের সিটের তরুণী হঠাৎ বলে উঠল, কি গো অনি, আর কত দূর? কখন পৌঁছবো আমরা কিঙ্গালা? সন্ধে তো প্রায় নামতেই চললো। কি কুয়াশা বাবা! সন্ধে নামলে তো আর এই পথই দেখা যাবে না। পাশে বসা যুবকটির নাম অনিকেত হালদার। প্রশ্নটি যে জিজ্ঞেস করলো সে হলো তার স্ত্রী। যুবতীর নাম রূপসা হালদার। এই তো গত জানুয়ারি মাসে তারা দুজনেই সাত পাকে বাঁধা পড়েছে। অনি জানলার কাঁচটি উঠিয়ে রূপসার দিকে তাকিয়ে বলল, হিসেব মতো এই জঙ্গলটা পেরোতে পারলেই কিঙ্গালা গ্রাম। ঘড়ির হিসেবে বলছে আর ঘন্টা দুয়ের মধ্যেই পৌঁছে যাওয়ার কথা। কিন্তু সমস্যাটা যে একটা আছে। সমস্যা হলো এখন বিকেল 4টে বাজে, পাহাড়ি এলাকা, আর আধ ঘন্টার মধ্যেই অন্ধকার নেমে আসবে। তার আগেই একটা নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে চাইছি। তার কারণ দুধারে যা জঙ্গল, হিংস্র প্রাণী থাকাটাও খুব একটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু পৌঁছতে পারবো বলে তো মনে হচ্ছে না। এই কথা শুনে রূপসার সুন্দর মুখটি ফ্যাকাশে হয়ে গেল। গম্ভীর মুখে সে অনির দিকে তাকিয়ে বলল, বারবার বলেছিলাম এই সব জায়গায় ট্রিপ প্ল্যান না করতে, তা আমার কথা শুনলে তো? কিংলা নাকি সব জায়গার নাম বাপের জন্মে কোনোদিন শুনিনি। এত ভালো ভালো টুরিস্ট স্পট থাকতে কেউ আসে কোনোদিন এখানে, তাও হানিমুন করতে? এই তো এত কাছেই এত সুন্দর সুন্দর জায়গা ছিল, কুলু, মানালি, কতবার বললাম চলো না। এখন এই হানিমুন কাটাতে এসে বাঘের পেটে পড়ে প্রাণটাই না দিতে হয়। আহা, কি মুশকিল, ভয় পেলে নাকি? अरे जब तक অনি है साथ तब तक डरने की क्या बात, मैं हूं ना, कुछ नहीं होगा। আরে শোনো শোনো, হানিমুনে না এ সবসময় এই ধরনের অফবিট জায়গাগুলোতেই আসতে হয়, বুঝলে? এই সিমলা মানালি তো সবাই যায়, এসব জায়গার কিন্তু থ্রিলটাই আলাদা। রূপসা এবার হেসে ফেলল, ওরে আমার বীর পুরুষ রে, কত সাহস তোমার!
সামনে একটা বাঘ বেরোলে তো সব সাহস উবে যাবে কর্পূরের মতো। ওদের কথা বলার শব্দে পিছনের সিটের দুই যুবক যুবতী নড়ে চড়ে বসেছে। অনি সেদিকে তাকিয়ে বলল, কি তাহলে আমাদের ট্রিপের ব্র্যান্ড নিউ জুড়ির ঘুম ভাঙলো অবশেষে, হ্যাঁ? পিছনের সিটে বসা যুবকটি সৃঞ্জয় চৌধুরী, পাশে তার স্ত্রী অপর্ণা। অনিকেত, রূপসা, সৃঞ্জয় ও অপর্ণা চারজনেই কলকাতার একই অফিসে কর্মরত। সৃঞ্জয় আর অপর্ণার বিয়ে হয়েছে এই গত সপ্তাহে। অফিসের কাজের চাপে অনিকেত আর রূপসার হানিমুনটি পেন্ডিং হয়েছিল, তাই ছুটি পেতেই তারাও বেরিয়ে পড়ে সৃঞ্জয় আর অপর্ণার সাথে। সমস্ত ট্যুর প্ল্যান অনিকেতই করেছে। ওর মতে ট্রিপ মানেই অফবিট জায়গা, ট্যুরিস্টদের ভিড়ের বাইরে নিরিবিলি এক স্থান। সৃঞ্জয় আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে উঠল, কি ভাই, আর কত দূর? দুটো রেস্ট নিবি? দে, বাকি পথটা আমাকে চালাতে দে। লং ড্রাইভে এই অনি কাউকে গাড়ি চালাতে দেয় না, জানিসই তো তুই। আমি এখনও টায়ার্ড হইনি রে, আর তো ঘন্টা দেড়েকের রাস্তা হবে। তুই বস আরামসে। সময়ের সাথে সাথে বাইরে ধীরে ধীরে অন্ধকার হতে লাগলো। মনে হচ্ছিল কেউ যেন একটা ঘন কালো চাদোয়া ঝুলিয়ে দিয়েছে চারিদিক দিয়ে। এতক্ষণ তাও পাখিদের কলকাকলি কানে ভেসে আসছিল। এখন হঠাৎ করেই চারিদিক কেমন যেন নিস্তব্ধ হয়ে গিয়েছে, যেন সারা বিশ্ব চরাচরে এই চারজন ছাড়া আর কোনো প্রাণীর অস্তিত্ব নেই। কি গো, দেখেছো চারিদিক কেমন চুপচাপ হয়ে গেল হঠাৎ? আমার না কেমন জানি অস্বস্তি হচ্ছে এই জায়গাটায়। একটা শব্দ নেই, এই কেমন জায়গা? সৃঞ্জয় তার নববিবাহিত বউয়ের মুখে এই কথা শুনে তাকে আরো জোরে জাপটে ধরল। তারপরে বলল, আরে ভয় কি, জঙ্গল এরকমই হয়। আমি আছি তো, কোনো ভয় নেই। আর এমনিও কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। অনি পরিবেশ স্বাভাবিক করবার জন্য রেডিও অন করল। পরিবেশের বদলের সাথে সাথে তাদের মনেও যেন একটি বদল আসতে শুরু করেছিল, কিন্তু রেডিওর গানের সাথে সাথে তাদের মন আবার যেন উচ্ছ্বসিত হয়ে উঠল। চারজন যুবক যুবতীর হাসিতে মুখরিত হয়ে উঠল চারিদিক। হঠাৎ একটি আওয়াজ তুলে গাড়িটি বার কতক ঝাঁকুনি দিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ল। ঝাঁকুনির তীব্রতায় সবাই সবার সিট থেকে সামনের দিকে ছিটকে পড়েছে। অনির মাথায় বেশ লেগেছে। মাথাটা হাতের তালু দিয়ে ডলতে ডলতে উঠে বসল সে। সবাই একটু ধাতস্থ হলে রূপসা বলে উঠল, কি গো, তুমি ঠিক আছো তো? গাড়িটার আবার কি হলো? হঠাৎ হঠাৎ এরকমভাবে থেমে গেল কেন? আমি ঠিক আছি। আসলে এতক্ষণ একটা না গাড়ি চলেছে তো, তাই বোধহয় কিছু প্রবলেম হচ্ছে। তারপর পিছনের দিকে তাকিয়ে সৃঞ্জয় আর অপর্ণাকে বলল, আর এই শোন, তোরা সবাই না গাড়িতে বস, হ্যাঁ? আমি দেখি কি প্রবলেম হলো আবার। উফ, মেলা শেষ নেই। এই বলে সে গাড়ি থেকে নেমে পড়ল। তারপর সামনের দিকে গিয়ে ডিকি খুলে কি হয়েছে দেখতে লাগলো। প্রায় মিনিট 15 পর কালি ঝুলি মাখা হাতে সে ফিরে চিন্তিত মুখে রূপসাকে বলল, তেমন কোনো প্রবলেমই তো দেখতে পেলাম না গো। কেন যে এরকম করে হঠাৎ গাড়ি থেমে যাবে, কি যে হলো, কিচ্ছু বুঝতে পারলাম না। পিছনের সিট থেকে সৃঞ্জয় বলে উঠল, দাঁড়া, আমি বাইরে আসছি, আমি দেখি একবার। এই বলে সেও গাড়ি থেকে বেরিয়ে এলো। দুজনে মিলে গাড়ির ঠিক কোথায় গোলযোগ হয়েছে সেটা খুঁজে বার করার চেষ্টা করতে লাগলো। মিনিট 5 পর অপর্ণা জানলা দিয়ে মুখ বার করে বলল, কি হলো গো, কিছু ধরতে পারলে? গাড়ির সামনের দিক থেকে থমথমে গলায় সৃঞ্জয়ের উত্তর ভেসে এলো, না গো, কিছুই ধরতে পারছি না। অনি এবার সৃঞ্জয়কে ডাক দিয়ে বলল, ওই গাড়িতে বস তো, আরেকবার চেষ্টা করে দেখি গাড়ি স্টার্ট হয় কি না। এই জঙ্গলে তো এখন মেকানিকও পাওয়া যাবে না, কোনো মতে দেখি যদি শহর অবধি পৌঁছানো যায় তো। সৃঞ্জয় গাড়িতে এসে বসতেই অনি গাড়ির চাবি ঘুরিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করলো,
কিন্তু গাড়ি দুইবার ঘর ঘর শব্দ করেই একেবারের মতো চুপ হয়ে গেল। স্পষ্টই বোঝা যাচ্ছে গাড়ি জবাব দিয়েছে। এমন সময় হঠাৎই বলা নেই কওয়া নেই টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। মুহূর্তের মধ্যেই বৃষ্টি তেজ বৃদ্ধি করে মুষলধারায় ভেঙে পড়তে লাগলো। অপর্ণা মুখ বিকৃত করে বলে উঠল, না, এবার এটারই দরকার ছিল। একেই গভীর জঙ্গল, তার মধ্যে গাড়ি খারাপ, আবার এখন এই বৃষ্টি। আজ মনে হচ্ছে বাঘের পেটে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। প্রায় মিনিট 10 এভাবে চলার পর বৃষ্টি যেমন শুরু হয়েছিল তেমনই ধীরে ধীরে কমে গেল। আচ্ছা শোনো না, এই গাড়ির ভিতর বসে থেকে তো কোনো লাভ নেই। এই যা রাস্তা, সকালের আগে এই রাস্তায় গাড়ি চলাচলও করে বলে মনে হয় না। তার থেকে চলো আমরা ওই ওপরের জঙ্গলের দিকে যাই, যদি কোনো মাথা গোজার ঠাঁই পাই। আমি শুনেছি এসব জঙ্গলের ভেতর অনেক হোমস্টে টাইপের থাকে, বিপদে পড়া মানুষদের থাকার জন্যই বানানো ওগুলো। দেখি ওরকম যদি কিছু পাই তাহলে গাড়ি সরানোরও লোক পাওয়া যাবে আশা করি। ফোনেও তো টাওয়ার নেই, কাউকে যে ফোন করব। চলো দেখি সবাই যাই, পায়ে পায়ে এগোই। একে একে গাড়ি থেকে নেমে এলো সবাই। সবার হাতেই একটি 5 ব্যাটারির টর্চ। সেটার আলো ফেলে তারা ধীরে ধীরে পাশের চড়াইয়ের দিকে এগিয়ে গেল। পাথুরে পথে হাঁটতে গিয়ে রূপসা প্রতি পদে পদে হোঁচট খাচ্ছিল, আর অনি অদ্ভুত দক্ষতায় তাকে ধরে ফেলছিল প্রতিবারই। সবাই একসাথে থেকো কিন্তু, হ্যাঁ, কেউ এদিক ওদিক চলে যেও না। আর অনি, বেশি গভীরে যাস না ভাই, পথ হারিয়ে ফেললে কেলেঙ্কারি কাণ্ড হবে। অনি সামনে থেকে বেশ উৎসাহী গলায় বলল, আরে আমার ট্রেকিংয়ের অভিজ্ঞতা আছে, কিচ্ছু হবে না, তোরা আয় আমার পেছন পেছন। এতক্ষণ রূপসা মুখ বেজার করে পথ চলছিল। এবার সে বলল, এই হচ্ছে হানিমুনের ছিরি। কোথায় ভাবলাম একটু ঘুরবো বেড়াবো দুদিন শান্তিতে, না, তাই এই রাত্রিরে জঙ্গলের ভেতরেই হেঁটে চলেছি। তাও কোথায় যাচ্ছি তাও কেউ জানে না। আর এই বাবুকে দেখো, উৎসাহ যেন তার কিছুতেই কমছে না আর। উফ। অনি একটু হেসে রূপসাকে বোঝাতে লাগলো, আরে একেই বলে অ্যাডভেঞ্চার, বুঝলে কি না? যতদিন বয়স আছে এইসব অভিজ্ঞতা করে নাও, বুড়ি বয়সে যখন বাড়ি বসে থাকবে তখন এসব কথাই মনে পড়বে কিন্তু। আরে রাখো তো তোমার অ্যাডভেঞ্চার। এই গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার তো থাকতে পারে নাকি? তাদের মধ্যে একজন যদি হঠাৎ সামনে এসে পড়ে তখন কি হবে? কিছু অস্ত্রশস্ত্র আছে তোমাদের কাছে? অনি যথারীতি নিজ পক্ষ সমর্থনে সাথে সাথে বলল, দেখো নিতান্ত নিরুপায় হয়ে জঙ্গলে এসেছি আমরা, আমার কি দোষ বলো? গাড়িতে বসে থেকেই বা কী করতে? তার থেকে চলো না দেখি মাথা গোজার কোনো ঠাঁই পাই নাকি। যা কপালে আছে দেখা যাবে। এখন ভয় পেয়ে বোধ বুদ্ধি হারিয়ে ফেললে তো চলবে না, নার্ভ স্ট্রং রাখতে হবে এখন। যেদিকে দুচোখ যায় ঘুটঘুট করছে অন্ধকার। 5 ব্যাটারির টর্চের আলো যেটুকু দূরত্ব অবধি যাচ্ছে তার মধ্যে শুধুই দেখা যাচ্ছে বড় বড় আকাশচুম্বী গাছের মোটা মোটা কাণ্ড, আর তার নিচে ঝোপঝাড়। কুয়াশায় আবছা হয়ে আছে চারিদিক। এক হাত দূরের মানুষও ঠিক করে দেখা যাচ্ছে না। তার মাঝখান দিয়েই পথ চলেছে ওরা। পথ অত্যন্ত অমসৃণ এবং পাথুরে। একটু চলার ভুল হলেই সোজা মুখ থুবড়ে পড়তে হবে। টর্চের আলোর বাইরের অন্ধকার যেন গিলে খেতে চাইছে। সবাই খুব সাবধানে পা টিপে টিপে হাঁটছিল। এমন সময় হঠাৎ অপর্ণা দাঁড়িয়ে পড়ে সৃঞ্জয়ের হাত খামচে ধরল। কি গো, কি হলো? কোনো প্রবলেম হচ্ছে কি? দাঁড়িয়ে পড়লে যে? কিন্তু তখন অপর্ণার উত্তর দেওয়ার মতো ক্ষমতা নেই। তার চোখ দুটি স্থির হয়ে আছে সামনের দিকে। সেই চোখে আতঙ্ক মাখা, যেন কোনো কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়েছে সে। এবার সে ধীরে ধীরে আঙুল তুলে সামনের দিকে দেখালো। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, ওই সামনে ওই বড় গাছটার কাছে কে 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 যেন দাঁড়িয়েছিল, একদম কুয়াশার মধ্যে মিশে। আমি স্পষ্ট দেখলাম সে যেন নজর রাখছিল আমাদের দিকে। আমি টর্চের আলো ওদিকে ফেলতেই দেখলাম কেউ নেই, একেবারে ফাঁকা। কিন্তু আমি স্পষ্ট দেখেছি, বিশ্বাস করো, কেউ একটা ছিলই।
কথাটা শুনে সৃঞ্জয় টর্চের আলো ঘুরিয়ে এদিক সেদিক দেখল। তারপর বলল, কই, কেউ তো নেই। তুমি ঠিক দেখেছো তো? দাঁড়া সৃঞ্জয়, আমি একবার দেখে আসি ওদিকটা। জঙ্গলের মধ্যে চোর ডাকাত থাকাটাও তো খুব একটা অস্বাভাবিক নয়। তুই এলে আয় আমার সাথে। আর এই শোনো, তোমরা দুজন এখানেই দাঁড়াবে, হ্যাঁ? কেউ কিন্তু একা একা এগোতে যেও না। এই বলে অনি আর সৃঞ্জয় লম্বা লম্বা পায়ে খানিকটা এগিয়ে এসে টর্চের আলো এদিকে সেদিকে ফেলে ভালো করে দেখতে লাগলো। অবশ্য রূপসা আর অপর্ণা তাদেরকে ফেলে এভাবে চলে যেতে বারণ করেছিল, কিন্তু অনি অভয় দেয় যে চট করে তারা আশেপাশের জায়গাটা একটু ভালো করে দেখে নিয়ে তারপর তাদেরকে নিয়ে সামনে এগিয়ে যাবে। অনি আর সৃঞ্জয় এবার মাটিতে টর্চের আলো ফেলে দেখতে লাগলো কোথাও কারোর পায়ের ছাপ আছে কিনা। পায়ের ছাপ পেলে অন্তত এইটুকু নিশ্চিত হওয়া যাবে যে আশেপাশে কোনো মানুষের জনবসতি আছে। তবে খানিক সময় খোঁজাখুঁজি করার পর তেমন কোনো কিছুই তাদের চোখে পড়ল না। এমন সময় হঠাৎ করেই পিছন থেকে রূপসা আর অপর্ণার রক্ত জল করা চিৎকার শুনতে পেল তারা। তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে সেই দিকে দৌড় দিল। গিয়ে দেখল রূপসা আর অপর্ণা দুজনে পরস্পরকে জড়িয়ে ধরে ঠকঠক করে কাঁপছে। চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আরে কি হলোটা কি তোমাদের? এইভাবে চেঁচিয়ে উঠলে কেন? কিন্তু রূপসা আর অপর্ণা তখন কথা বলার মতো অবস্থায় নেই। কোনো কিছু দেখে যেন প্রচণ্ড ভয় পেয়েছে ওরা। উত্তর না পেয়ে সৃঞ্জয় এবার বলে উঠল, বলবে তো কিছু, না বললে আমরা বুঝবো কি করে? হয়েছেটা কি? রূপসা ততক্ষণে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়েছে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম দুজনে, তোমরা তো ওই গাছটার কাছে যেতে লাগলে। হঠাৎ মনে হলো পেছন থেকে কারোর পায়ের শব্দ পেলাম। পুরনো ঝরে পড়া পাতার উপর জল জমে থাকলে আর তার উপর দিয়ে কেউ হেঁটে গেলে যেমন শব্দ, অনেকটা সেরকম। প্রথমে ভেবেছিলাম মনের ফুলটুল হবে, তাই অমন শব্দ হচ্ছে। তারপর হঠাৎ মনে হলো কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে, আর কারো ঠান্ডা নিঃশ্বাস যেন আমার কাঁধের ওপর এসে পড়লো। তারপরেই অপূর্ণা আমাকে বলল কেউ যেন ওর চুল ধরে টানছে পেছন দিকে। আমরা তোমাদের দিকে যাচ্ছিলাম, এমন সময় একটা বরফের মতো ঠান্ডা হাতে স্পর্শ পেলাম। আমি আমার এই কাঁধের কাছে। তারপরেই তো ভয় পেয়ে দুজনে চেঁচিয়ে উঠলাম। অনি রূপসার হাত ধরে তাকে টেনে তুলল। ততক্ষণে অপর্ণা একটু ধাতস্থ হয়েছে। সে দৌড়ে গিয়ে সৃঞ্জয়কে জড়িয়ে ধরল। তারপর কাঁদতে কাঁদতে বলল, এইখান থেকে আমাকে নিয়ে চলো, আমার খুব ভয় করছে। খালি মনে হচ্ছে কেউ যেন কন্টিনিউ ফলো করে চলেছে আমাদের। অনি যেন অনেকক্ষণ ধরেই এমন কিছু আঁচ করতে পারছিল। পাছে সকলে ভয় পায় বলে সে কিছু বলেনি। খানিক সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে ভুরু কুচকে অনি এবার বলল, ওরা ঠিকই বলেছে সৃঞ্জয়। যখন থেকে এই বনে আমরা প্রবেশ করেছি না, আমারও কেমন একটা অস্বস্তি হচ্ছে। ষষ্ঠ ইন্দ্রিয় যেন কিছু অনুভব করতে পারছে। এখানে আর দাঁড়ানোটা ঠিক হবে না রে। তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে চল। অপর্ণাকে তুই বরং তোর সাথেই রাখ, হ্যাঁ? চল 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 চল। এই বলে ওরা দ্রুত পায়ে আবার হাঁটা শুরু করলো। বলা যায় এক প্রকার দৌড়াতে লাগলো। মিনিট 15 এভাবে চলার পর তারা সকলেই বড়ই ক্লান্ত হয়ে পড়েছে। প্রথমত চড়াই উতরাই রাস্তা, এমন রাস্তায় তাদের হাঁটা চলার অভ্যাস নেই। তার উপর এই প্রকার বিরূপ পরিস্থিতিতে পড়ে তারা যেন এক প্রকার দিশেহারা হয়ে গিয়েছে। নিজেদেরকে অসহায় মনে হতে লাগলো তাদের। এমন সময় হঠাৎ তারা দেখল সামনে জঙ্গলের রাস্তাটি দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটি রাস্তা অপরটির থেকে অপেক্ষাকৃত সরু। সেই রাস্তাটির সামনে একটা কাঠের সাইনবোর্ড লাগানো। টর্চের আলো ফেলে ওরা সাইনবোর্ডের লেখাটি পড়ল। সেখানে লেখা আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ আর্মি ট্রেনিং সেন্টার।
এই দেখো, মনে হচ্ছে এদিকে গেলে আমরা থাকবার জায়গার সন্ধান পেলেও পেতে পারি। মনে হচ্ছে আমরা জঙ্গলের একেবারে প্রান্ত সীমায় এসে গেছি। সৃঞ্জয় 2 পা এগিয়ে গিয়ে পকেট থেকে একটি সাদা রঙের রুমাল বার করল। তারপর সেটি সাইনবোর্ডের খুঁটির গায়ে বেঁধে দিয়ে বলল, এই চিহ্ন দিয়ে গেলাম যাতে পথ না হারিয়ে ফেলি। সবাই মনে রাখবে, এই সাইনবোর্ডের কাছে এসে সোজা হাঁটলেই মেন রোড পড়বে। এটাই পথ নির্দেশিকা। তারপর ওরা সবাই ধীরে ধীরে সেই সরু পথে প্রবেশ করল। কিছু সময় পর পথ আচমকায় চড়াইয়ের রূপ নিল। সেই চড়াই পথ ধরে মিনিট খানিক হাঁটার পর ওরা দেখল ওদের সামনেই অপেক্ষাকৃত নিচু জমিতে প্রায় কয়েক কাঠা সমতল ভূমির ওপরে দাঁড়িয়ে আছে দোতলা একটি কাঠের বাড়ি। বাড়ির রূপ দেখে পরিত্যক্ত বলেই মনে হয়। কাঠগুলো কীরকম কালো কালো হয়ে গিয়েছে, সম্ভবত বৃষ্টির জল লেগেই এইরূপ অবস্থা। বাড়ির আনাচে কানাচে গজিয়ে রয়েছে লতা পাতার জঙ্গল। সেই সব লতা পাতা পুরো বাড়িটাকে যেন সাপের মতন পেঁচিয়ে ধরে আছে। তবে বাড়ির আশেপাশে কিছুটা এলাকা জুড়ে কোনো বড় গাছ নেই। জায়গাটি পুরোপুরি ফাঁকা। দেখলে মনে হয় যেন বাড়িটি তৈরি করবার জন্যই আশেপাশের কিছুটা জায়গা কেটে কেউ সমতল ভূমি নির্মাণ করেছে। বাড়ির রূপ দেখে অপর্ণা বলে উঠল, এই বাড়িতে তোমরা রাত কাটাবে ভেবেছো নাকি গো? এর থেকে তো বাইরে থাকা অনেক ভালো। দেখেছো বাড়ির অবস্থাখানা? সাপ খোপ না জানে কি আছে এর ভেতর। অপর্ণা রূপসা এখন আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক। বাকি রাস্তাটুকু ওদের সাথে আর কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাই ওরা ধরেই নিয়েছে ওই রকম পরিবেশের কারণেই ওরা হয়তো হ্যালুসিনেট করেছে। সৃঞ্জয় বলল, তুমি কি ভেবেছো বাইরে থাকলে সাপে তোমায় কামড়াবে না? আর রাতে এইসব অঞ্চলে হিম পড়ে জানো তো, তখন ঠান্ডায় জমে যাবে বাইরে থাকলে। এই বলে সে পিঠের রাকস্যাক ব্যাগটি খুলে একটা ছোট স্প্রের বোতল বার করল। তাতে একটা জলের মতন কিছু আছে। সেটির ছিপি খুলতে খুলতে বলল, কার্বলিক অ্যাসিড আমি যেখানেই যাই সাথে রাখি সব সময়, বিশেষ করে এইসব পাহাড়ি জঙ্গলে ঘুরতে এলে। এই দেখে অনি তো হো হো করে হেসে উঠল। এই জন্যই তো তোকে সঙ্গে আনা ভাই, সব কিছুর ব্যবস্থাই তোর কাছে থাকে। এই জানো রূপসা, বিয়ের আগে আমরা যখন ট্রেক করতে যেতাম তখনও এমন হেন কোনো জিনিস নেই যা সৃঞ্জয়ের কাছে থাকবে না। আমরা অনেক সময় অনেক ছোটোখাটো জিনিস ভুলে গেলেও এই সৃঞ্জয়ের রূপসাকে কিন্তু সব সময় সব জিনিস অ্যাভেলেবেল থাকে। কথা বলতে বলতে ওরা ঢালু পথ বেয়ে ধীরে ধীরে এগিয়ে গেল সেই বাড়িটির দিকে। বাড়িটির সামনে পৌঁছে দেখল দরজাটি লোহার। সেটাকে সকলে মিলে ঠেলে খুলল। অনেক দিন ধরে বন্ধ থাকার কারণে ভালোই জোর লাগিয়ে ঠেলতে হলো। সেই সঙ্গে দরজাটি একটি বিশ্রী কানে তালা ধরানো ক্যাচ ক্যাচ শব্দ করে ধীরে ধীরে খুলে গেল। দরজাটি খুলতেই একটা ভ্যাপসা দম বন্ধ করা হাওয়া ভেতর থেকে ছুটে এসে সকলের চোখে মুখে ধাক্কা মারল। বোঝাই গেল বাড়িটিতে অনেক দিন ধরেই কেউ বসবাস করে না। ভিতরটা ঘুটঘুটে অন্ধকার। ওরা ধীর পায়ে টর্চের আলো ফেলে একটু একটু করে এগিয়ে যেতে লাগলো। কাঠের ভাঙা মেঝেতে ওদের পদশব্দ অদ্ভুত সব আওয়াজের সৃষ্টি করছিল। মেন গেট থেকে ভিতরে ঢুকতেই একটা লম্বা লন, তার একদিকে বড় বড় কাচের জানলা আর তার অন্য পাশে সারি সারি ঘর। প্রতিটি ঘরের দরজায় কাঠের, কিন্তু সবই এখন প্রায় অর্ধভগ্ন অবস্থায় পড়ে আছে। ওরা এবার প্রথম ঘরটায় উকি মারল, আর সাথে সাথে এক বিকট গন্ধে ওদের চোখ নাক ঝাঁঝিয়ে উঠল। কোনো মতে নাকে রুমাল চাপা দিয়ে তারা সেই ঘরে প্রবেশ করল। ঢুকে দেখল ঘরের দুই কোণায় দুটি লোহার সিঙ্গেল খাট, আর খাট দুটির মাঝে দেওয়ালের গা ঘেঁষে একটি টেবিল। রূপসা ফিসফিস করে বলল, মনে হচ্ছে কোনো হোস্টেল বা এরকম কিছু ছিল এটা, জানো? না, এটা আর্মিদের ব্যারাক ছিল সম্ভবত।
এই রাস্তাটায় ঢোকার আগে সাইনবোর্ডটা দেখোনি? কিন্তু এই বিশ্রী গন্ধটা কিসের? এরকম গন্ধ থাকলে আমরা এখানে থাকবো কি করে? সৃঞ্জয়কে দেখা গেল আবার সে ওর ব্যাগ হাতড়াচ্ছে। তারপর ব্যাগ থেকে বার করে আনলো একটি রুম স্প্রে। অপর্ণা তো চোখ বড় বড় করে বলেই ফেলল, বাবা, অনিদা তাহলে ঠিকই বলেছিল তো দেখছি। তুমি এত সব ব্যাগে ঠোকালে কখন? সৃঞ্জয় অবশ্য এই প্রশ্ন শুনে চোখ টিপে মুচকি হেসে বলল, আমার ব্যাগ গোছানোই থাকে সব সময়, বুঝলে মহারানী? কোথায় কখন বেরাবার ডাক পড়বে তার ঠিক আছে। তারপর সে দ্রুত হাতে রুমের চারিদিকে প্রথমে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিল, তারপর রুম স্প্রে দিয়ে দিল। ফলস্বরূপ ঘরের ঝাঁঝালো গন্ধটি কিছুটা হলেও যেন কমে এলো। পাশের রুমটিতেও একই ব্যবস্থা করা হলো। পরপর দুটি রুম খানিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর ঠিক হলো প্রথম রুমটায় অনি আর রূপসা থাকবে, আর দ্বিতীয় রুমটায় সৃঞ্জয় আর অপর্ণা। কিছু সময়ের মধ্যেই সমস্ত কাজকর্ম শেষ করে তারা প্রথম ঘরটায় একটি এমার্জেন্সি লাইট জ্বেলে সেটাকে ঘিরে গোল হয়ে বসল। বলাই বাহুল্য, এই লাইটটিও সৃঞ্জয়ের ব্যাগ থেকেই বেরিয়েছে। ওরা নিজেদের মধ্যে গল্প করছে আর মাঝে মাঝে নিজেদের আনা ড্রাই ফ্রুটসগুলো খাচ্ছে। মাথা গোজার ঠাই পেয়েছি এই অনেক। এই ঠান্ডায় যদি সারা রাত বাইরে কাটাতে হতো না, তখন বুঝতে কেমন লাগে। ইতিমধ্যে বাইরে আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। সেই সঙ্গে শো শো করে প্রবল হাওয়া। গুরুগম্ভীর মেঘের ডাক শুনে মনে হচ্ছে যেন কালো মেঘের আড়াল থেকেই মাঝে মাঝেই কোনো ভয়ঙ্কর দৈত্য হুঙ্কার দিয়ে উঠছে। বাবা, আমাদের তাও ভাগ্য ভালো যে এই বাড়িটার সন্ধান পেলাম, নয়তো এই বৃষ্টিতে ভিজলে নিউমোনিয়া কনফার্ম। বাইরের দিকে তাকিয়ে বলল অপর্ণা। তারপর ওরা আরও কিছুক্ষণ নিজেদের মধ্যে গল্পগুজব করে রাত বাড়লে সৃঞ্জয় আর অপর্ণা কথা মতো পাশের ঘরে চলে গেল। তারা ঠিক করে রাখলো আগামীকাল ভোরবেলায় উঠে গ্রামের দিকে যাওয়ার চেষ্টা করবে, কারণ গাড়ির কাছে গিয়েও কোনো লাভ নেই। গাড়ি পুরোপুরিভাবেই অকেজো। একজন মেকানিক পেলে তাকে সাথে করে নিয়ে তবেই ফিরবে গাড়িতে। রাত তখন অনেক। একটা খুটখাট শব্দে ঘুমটা ভেঙে গেল রূপসার। বিছানার উপরে উঠে বসে রেডিয়াম দেওয়া ঘড়িতে সময় দেখল রাত 1:35। পাশের বেডে অনি অকাতরে ঘুমোচ্ছে। আওয়াজটা অনেকক্ষণ ধরেই একইভাবে হয়ে চলেছে। রূপসা কতকটা কৌতূহলের বশে দেখবার জন্য ধীরে ধীরে বিছানা থেকে নিচে নামল। তারপর পায়ে পায়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজার কাছে পৌঁছে সেটা খুলতে গিয়েও একবার থমকে দাঁড়ালো রূপসা। আওয়াজটা বাইরে থেকেই আসছে। মনে হচ্ছে বাইরের লনে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। কিন্তু এত রাতে লনে কে হাঁটবে? তাহলে কি সৃঞ্জয় আর অপর্ণা? রূপসা এবার দরজা ফাঁক করে বাইরে উকি মারল। বৃষ্টি অনেকক্ষণ হলো থেমে গিয়েছে। কুয়াশাটাও পুরোপুরিভাবে কেটে গিয়েছেই বলা যায়। কাচের জানলা ভেদ করে বাইরে থেকে জ্যোৎস্নার আলো এসে পড়েছে লনে। পুরো লন ভেসে যাচ্ছে চাঁদের রূপালি আলোয়। সেখানে শুধু জানলার মোটা মোটা গড়াদের ছায়া ছাড়া আর কিছু নেই। পুরো লনটা একেবারে খাঁ খাঁ করছে। রূপসা এবার এক পা দুপা করে বাইরে বেরিয়ে আসলো। তারপর সাহসে ভর করে সে সৃঞ্জয়দের ঘরের দিকে এগোলো। তাদের ঘরের দরজার সামনে পৌঁছে রূপসা দেখল দরজাটি ভেজানো। বহু পুরনো দরজা হওয়ায় সেটিকে লক করার সুবিধা এখন আর নেই। রূপসা এবার দরজার ভাঙা একটা ফাঁক দিয়ে ভেতরে উকি মারল। সৃঞ্জয় আর অপর্ণা স্বাভাবিকভাবেই সেখানে ঘুমাচ্ছে। তাহলে রূপসা লনে কিসের শব্দ পেল? তবে কি সত্যিই তার শুনতে ভুল হলো?
এসব ভাবতে ভাবতে সে ঘরের দিকে যাবে বলে যেই না পা বাড়িয়েছে, অমনি হঠাৎ একটা কালো জমাট বাঁধা অন্ধকার দ্রুত তাকে ছুঁয়ে বেরিয়ে গেল। ঘটনার আকস্মিকতায় রূপসা একেবারে স্থির হয়ে গেলেও তার হৃদস্পন্দন বেড়ে গেল বহুগুণে। যে স্পর্শ সে পেয়েছে সেটিকে শীতল বললেও হয়তো অনেক কম বলা হবে। যেন একটা ঠান্ডা বরফের দলা তাকে ছুঁয়ে বেরিয়ে গেল। ও কিসের অনুভূতি পেল রূপসা? চারিদিকে বিরাজ করছে এক অদ্ভুত নিস্তব্ধতা। রূপসার মনে হতে লাগলো অজানা জঙ্গলের এই পুরো বাড়ির নিস্তব্ধতা তাকে যেন গিলে খেতে আসছে। এবার সে ভয়ে ভয়ে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, কে কে ওখানে? উত্তরে শুধু নৈঃশব্দতা খাঁ খাঁ করে উঠল। হাওয়ার একটা শোষো শব্দ ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। রূপসা বুঝতে পারল এখানে এইভাবে একা একা দাঁড়িয়ে থাকাটা তার ঠিক হচ্ছে না। কোনো কিছুর আশঙ্কায় তার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠেছে। দ্রুত পায়ে সে তাদের ঘরের দরজার সামনে এলো, তারপর দুই হাত দিয়ে দরজাটি ঠেলা দিয়ে খুলতেই যাবে, এমন সময় ঘটনাটা ঘটল। বরফের থেকেও ঠান্ডা শীতল একটা নিঃশ্বাস ও ঠিক কাঁধের কাছে এসে পড়ছে। ভয়ে ওর ঘাড়ের রোমগুলো সব দাঁড়িয়ে গিয়েছে। রূপসা বুঝতে পারল কেউ যেন একদম ঠিক ওর পিছনেই এসে দাঁড়িয়েছে। ভয়ে আতঙ্কে রূপসার দম বন্ধ হয়ে আসছে। ঠিক এক হাত দূরত্বেই ঘরের দরজা, কিন্তু এতটাই ভয় পেয়ে আড়ষ্ট হয়ে গিয়েছে যে হাত বাড়িয়ে দরজা খোলার ক্ষমতাটুকুও আর তার নেই। এমন সময় হঠাৎ করে রূপসার অদম্য ইচ্ছা জাগল একবার পিছন ফিরে দেখবার। সেই আদিম যুগ থেকেই যা কিছু অন্ধকার, যা কিছু অজানা, তার প্রতি মানুষের এক অদম্য কৌতূহল। আজ সেই কৌতূহলের বশেই রূপসা ধীরে ধীরে ঘাড় ঘোরালো পিছন দিকে। কিন্তু এ কি? কোথায় কে? কেউ তো কোথাও নেই। পুরো লন আগের মতোই ফাঁকা। শুধু লনের মাঝখানের জানলাগুলি দিয়ে চাঁদের আলো এসে এক অদ্ভুত আলো আঁধারি সৃষ্টি করেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে রূপসা এবার ঘরের দরজায় হাত দিল। আচমকায় রূপসা চুলে খুব জোরে টান অনুভব করল। সেকেন্ডের মধ্যে ওর দুই হাত ওর বিনুনিতে চলে গেল। তারপর আর চোখে ও তাকিয়ে বুঝল ওর বিনুনিটি ধরে কেউ যেন ওপরের দিকে টেনে তুলছে। প্রচণ্ড ভয়ে আত্মহারা হয়ে রূপসা চিৎকার করে উঠল, অনি, অনি, অনি বাঁচাও! সাথে সাথে বিনুনির ওপর থেকে টানটা কমে গেল। মনে হলো যে ধরেছিল সে ছেড়ে দিল আচমকায়। ইতিমধ্যে অনি হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে। কি হয়েছে রূপসা? এই 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 তুমি এরকম কেন করছো? কি হয়েছে বলো বলো। অনি দেখল রূপসা হিস্টেরিয়াগ্রস্ত রোগীর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। দাঁতে দাঁত লেগে যাচ্ছে তার। অনি গিয়ে ঠিক সময় মতো রূপসাকে জড়িয়ে না ধরলে শক্ত মেঝের উপরে পড়ে রূপসা নির্ঘাত আহত হতো। চিৎকার শুনে পাশের ঘর থেকে সৃঞ্জয় আর অপর্ণাও বেরিয়ে এসেছে। তারা রূপসার এইরূপ অবস্থা দেখে রীতিমতো হতবাক হয়ে গেল। এবার সকলে মিলে ধরাধরি করে রূপসাকে ঘরের মধ্যে নিয়ে এলো। তাকে খাটের উপরে শুইয়ে দেওয়ার পরেও রূপসার শরীরটি ঠকঠক করে কাঁপছে। অনি এবার তাকে জড়িয়ে ধরল। যতক্ষণ না রূপসার কাঁপুনি থামছে ততক্ষণ সে এইভাবেই বসে থাকবে। মিনিট 20 এভাবে থাকার পর রূপসা একটু ধাতস্থ হলো। সে খানিকটা জল খেয়ে নিয়ে তার সাথে ঘটা সমস্ত ঘটনা সকলকে খুলে বলল। সবটা শুনে অনি ভুরু কুঁচকে চিন্তিতভাবে বলল, তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে আমার মনে হচ্ছে জায়গাটা কিন্তু সুবিধের নয়। অপর্ণা ভীতভাবে সৃঞ্জয়ের দিকে তাকিয়ে বলল,
এখান থেকে চলো না গো, আমার খুব ভয় করছে। আমি গাড়িতেই তোমাদের বলেছিলাম আমার কিরকম জানি অস্বস্তি হচ্ছে। হুম, অপর্ণা কিন্তু ঠিক বলেছে। এই বাড়ি আমারও ঠিক সুবিধের ঠেকছে না। বাড়ির ভেতরটা কেমন একটা অস্বাভাবিক ঠান্ডা দেখেছিস? কাঠের বাড়ি তো কোথায় গরম হওয়ার কথা, আর আর সারা জায়গাটা জুড়ে কেমন একটা অদ্ভুত টায়ার পোড়ার মতো গন্ধ আমি পাচ্ছি। জানি না এটা আমার মনের ভুল কিনা। না অনি, তোর মনের ভুল না, তুই ঠিকই বলেছিস। গন্ধটা আমিও পাচ্ছি, আর এই মুহূর্তে সেটা হঠাৎ করে কেমন প্রবল হয়ে উঠছে। এই বলে বাতাসে মুখ উঠিয়ে সে গন্ধটা শোকার চেষ্টা করলো। অপর্ণার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে উঠেছে। হঠাৎ করেই বাইরে থেকে একটা শব্দ ভেসে এলো। মনে হলো কেউ যেন ভারী জুতো পরে হেঁটে ঘরের সামনে থেকে বেরিয়ে গেল। শব্দটা শুনে রূপসা অনিকে জোরে আঁকড়ে ধরল। সৃঞ্জয় বলে উঠল, এই কিসের একটা শব্দ হলো না? বাইরে কি একটা হেঁটে চলে বেড়াচ্ছে। আমি দেখে আসবো। না না, যেও না, প্লিজ যেও না। আচ্ছা ঠিক আছে, আমি একা যাচ্ছি না, অনেকে সাথে নিয়ে যাচ্ছি। আওয়াজটা কিসের সেটা তো জানতে হবে নাকি? যদি চোর ডাকাত হয়, সাথে টাকা পয়সা আছে। রূপসা আর অপর্ণা সমস্বরে বলে উঠল, আমরাও যাবো। যাবো, আমরা এ ঘরে কিছুতেই একা থাকবো না। তো যথারীতি ওরা সবাই টর্চ হাতে একসাথে ঘরের বাইরে বেরোলো। পায়ে পায়ে লন ধরে কিছু দূর এগিয়ে যেতেই তারা দেখতে পেল একটি কাঠের সিঁড়ি সরাসরি ওপরে উঠে গিয়েছে। সিঁড়ির ঠিক পাশেই আরও একটি দরজা। সৃঞ্জয় আর অনি দুজনে মিলে টানাটানি করতেই দরজাটা খুলে গেল। সকলে বুঝলো এটা বাড়ি থেকে বেরোনোর দ্বিতীয় পথ, যেটা দিয়ে বাড়ির পিছন দিক দিয়ে জঙ্গলে পৌঁছানো যায়। তবে সেই দরজা খুলে কাউকে দেখতে পেল না ওরা। এমন সময় সিঁড়ির ঠিক ওপরের ধাপ থেকে একটা গোঙানির শব্দ ভেসে আসতে লাগলো। রূপসা অনির হাত খপ করে চেপে ধরে ফিসফিস করে বলল, ওই আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা? নিশ্চয়ই বাইরে যে ছিল সে এবার উপরে গেছে। তারপর ওরা এক পা করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। সিঁড়িতে পা ফেলার সাথে সাথেই অদ্ভুত একটা ক্যাচ ক্যাচ করে শব্দ হতে শুরু করেছে। এত শান্ত পরিবেশে এই শব্দ কেমন যেন ভয়ের উদ্রেক ঘটায়। ওরা ধীরে ধীরে ওপরে উঠে আসতেই গোঙানির শব্দটিও হঠাৎ করেই কমে গেল। মনে হলো যে সিঁড়ির কাছে বসেছিল সে ধীরে ধীরে পিছনের দিকে চলে যাচ্ছে, আর সেই সাথে শব্দটাও যেন ক্রমশ দূরে চলে যাচ্ছে। ওরা সিঁড়ির মুখে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে সামনের দিকে পা বাড়ালো। ওপরতলাতেও নিচের মতোই সারি সারি ঘর, কিন্তু এখানে ঘরের পাশে একটি লম্বা টানা বারান্দা। চাঁদের আলো এসে পড়েছে সেই বারান্দায়, তাতে ওদের নিজেদের ছায়াগুলো দীর্ঘকায় লাগছে। হঠাৎ করে তা দেখে যে কোনো সাহসী মানুষের বুক কেঁপে উঠতে বাধ্য। হাঁটতে হাঁটতে ওরা বারান্দার শেষ প্রান্তে এসে পৌঁছেছে। এখান থেকে উঁকি মারলে নিচের জঙ্গলের অনেকটা অংশই পরিষ্কার দেখা যায়। কারোর মুখে কোনো কথা নেই। সবার মনে একটাই চিন্তা, ওপরে যার শব্দ তারা পেল সে গেল কোথায়? এখানে কোনো রকম লোকাবার জায়গা তো নেই। তাছাড়া ওপরের সবকটি ঘরের দরজায় মরচে ধরা তালা ঝুলছে। এমন সময় হঠাৎ অপর্ণার চিৎকারে তারা চমকে উঠল। চিৎকারের উৎসের দিকে তাকিয়ে সকলের ভয়ে হাড় হিম হয়ে গেল। ওরা দেখল মাটি থেকে প্রায় 2 ফুট ওপরে অপর্ণার শরীরটা দুলছে। কোনো এক অদৃশ্য শক্তি প্রবল ক্ষমতায় অপর্ণার গোটা শরীরটাকে হাওয়ায় যেন ভাসিয়ে রেখেছে। ক্রমশ শরীরটি মাটি থেকে আরও উপরে উঠে যাচ্ছে।
সৃঞ্জয় সেদিকে ছুটে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সেই অদৃশ্য শক্তি অপর্ণাকে হঠাৎ করে ছেড়ে দিল। মেঝেতে মুখ থুবড়ে পড়ল অপর্ণা। বাকি সকলে ছুটে এসে অপর্ণার নাঙাল পাওয়ার আগেই সেই অদৃশ্য শক্তি অপর্ণার পা ধরে টানতে টানতে বারান্দার অন্ধকার অংশের দিকে নিয়ে যেতে লাগলো। কি ভয়ঙ্কর প্রবল সেই টান! তিনজন মানুষ কিছুতেই অপর্ণার নাঙাল পাচ্ছে না। সকলে অপর্ণার পিছু পিছু ছুটে চলেছে। সেই অদৃশ্য শক্তি একই গতিতে অপর্ণার সমগ্র শরীরটি ঘষতে ঘষতে টেনে নিয়ে চলেছে সিঁড়ির দিকে। সিঁড়ির প্রথম ধাপের কাছে এসে সৃঞ্জয় এক লাফ দিয়ে অপর্ণার হাত দুটি ধরে ফেলল। ততক্ষণে অনি আর রূপসাও এসে গেল। তারা সৃঞ্জয়কে ধরে টানতে আরম্ভ করেছে। প্রায় মিনিট খানেক সেই ভয়াবহ অদৃশ্য শক্তির সাথে এইরূপ ধস্তাধস্তি চলল। তারপর হঠাৎ করে অপর্ণার ওপর থেকে সমস্ত টান যেন উঠে গেল। তার শরীরটি সম্পূর্ণরূপে আলগা হয়ে এলো। সৃঞ্জয় তাকে ঝটপট বুকের মধ্যে টেনে নিয়ে উদ্বিগ্নভাবে বলল, আর এক মুহূর্ত এখানে নয়, নিচে চলো, নিচে চলো। আমাদেরকে বেরোতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে পালাতে হবে এখান থেকে। এবার ওরা দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো। ঘর থেকে যে যার ব্যাগ নিয়ে বেরোতেই যাবে, এমন সময় লনের শেষ প্রান্ত থেকে একটা কর্কশ কণ্ঠে জান্তব আওয়াজ ভেসে এলো। ভয়ে ভয়ে সকলে পিছনে ফিরে যা দেখল, তাতে আতঙ্কে সকলে চলৎশক্তিহীন হয়ে গেল। লনের শেষ প্রান্তে দাঁড়িয়ে কয়েকটি বীভৎস মূর্তি। পরনে তাদের ব্রিটিশ আমলের ইংরেজ সৈন্যদের পোশাক। সেই পোশাক রক্তে মাখামাখি, ঘাড় ঈষৎ বাঁকানো, চোখের মনি নেই, পুরো অংশটাই সাদা। মুখ অত্যন্ত ফ্যাকাশে ও রক্তশূন্য, ঠোঁটের গোড়া দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। সেই মূর্তিগুলি তাদের রক্তশূন্য দুটি ফ্যাকাশে হাত সামনের দিকে প্রসারিত করে হেলে দুলে এবার তাদের দিকে এগিয়ে আসছে। অনি, সৃঞ্জয়, অপর্ণা, রূপসা সকলেই যেন অসাড় হয়ে দাঁড়িয়ে রয়েছে। নড়াচড়া করবার সমস্ত ক্ষমতাই যেন তারা হারিয়ে ফেলেছে। ভয়ঙ্কর মূর্তিগুলি ধীর পায়ে এগিয়ে আসছে। দূরত্ব কমছে। 5 ফুট, 4 ফুট, 3 ফুট। হঠাৎ করেই অনির সম্বিত ফিরল। সে চিৎকার করে বলল, পালাও! নিজের প্রাণ বাঁচাতে হলে পালাও, সবাই পালাও, পালাও! সকলে এবার দরজার দিকে ছুটে যেতে লাগলো। দরজার সামনে এসে দরজা ধরে টানতেই এ কি, দরজাটা কেন খুলছে না? অনি আর সৃঞ্জয় দুজনে মিলে প্রবল জোরে দরজা ধাক্কাতে লাগলো। শরীরের সমস্ত শক্তি তারা নিংড়ে দিল, কিন্তু দরজা খোলার কোনো নাম নেই। মৃত্যু এখন সন্নিকটে। অনি শেষবারের মতো দরজায় এক প্রবল ধাক্কা মারল। জয় মহাকাল! সাথে সাথে দড়াম শব্দে দরজাটি খুলে গেল। ভিতরে প্রবেশ করল বাইরের ঠান্ডা শীতল হাওয়া। সকলে এবার হুড়মুড়িয়ে বাইরে বেরিয়ে এলো। কোনো রকম সময় নষ্ট না করে তড়িৎ বেগে তারা লোহার দরজাটি ঠেলে বাইরে থেকে আবার বন্ধ করে দিল। এমন সময় ভিতর থেকে ভেসে এলো অশরীরীদের চিৎকার। লোহার দরজায় তারা নখের আঁচড় কাটছে। ওঠো ওঠো, এই দরজা ওদের বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। যত দ্রুত সম্ভব দৌড়াও, বাঁচতে চাইলে পালাও। তারপর দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পাগলের মতো দৌড়াতে লাগলো সবাই। রুক্ষ পাথুরে মাটিতে এভাবে দৌড়ে যাওয়া তাদের পক্ষে মোটেই সহজ কাজ ছিল না। কিন্তু যেখানে প্রশ্ন বাঁচা মরার, সেখানে প্রাণের তাগিদে তাদেরকে দৌড়াতে হবেই। দৌড়াতে দৌড়াতে ওরা সেই মোড়টায় এসে পৌঁছালো, যেখানে সেই সাইনবোর্ডটির গায়ে সৃঞ্জয় রুমাল বেঁধে গিয়েছিল। অতঃপর সামনের পথ চিনতে তাদের আর বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। এমন সময় আচমকায় পিছন থেকে সেই জান্তব ধ্বনি ভেসে এলো।
সকলে বুঝল দরজা খুলে সেই ভয়ঙ্কর মূর্তিগুলি বেরিয়ে এসেছে। অশরীরীদের দরজা বন্ধ করে হয়তো আটকানো যায় না। প্রাণের তাগিদে তারা আবার ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতে তারা শুনতে পেল তাদের ঠিক পিছনেই রক্ত জল করা হুঙ্কার দিয়ে ছুটে আসছে সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিগুলি। কারোর গতি এতটুকু কমলেই এক ভয়ঙ্কর মৃত্যু তার প্রাপ্তি হবে। সুতরাং সকলেই প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা করছে। ঊর্ধ্বশ্বাসে জঙ্গল ভেঙে তারা ছুটে চলেছে রাস্তার দিকে। খানিক সময় এভাবে দৌড়ানোর পর তারা মেন রাস্তার উপর এসে পড়ল। ঠিক সেই সময় একটি গাড়ি ওই রাস্তা ধরে কিংগালার দিকে যাচ্ছিল। সকলে এসে হুড়মুড় করে গাড়ির সামনে পড়ায় ড্রাইভার শক্তভাবে ব্রেক কষে গাড়িটি থামালো। কিন্তু ততক্ষণে জঙ্গলের ধারে এসে দাঁড়িয়েছে সেই ভয়াবহ মূর্তিগুলি। প্রবল আক্রোশে তাদের সমগ্র চোখে যেন আগুন জ্বলছে। ড্রাইভার কোনো রকম সময় নষ্ট না করে সবাইকে খুব দ্রুত গাড়িতে তুলে নিল। সেই সাথে মূর্তিগুলি গাড়ির উপরে যেন একেবারে হামলে পড়ল, কেউ বনেটের উপরে তো কেউ গাড়ির চালে। দুই হাত দিয়ে তারা গাড়ির কাচের উপরে আঘাত করতে শুরু করেছে। কাচ ভেঙে তারা ভিতরের মানুষগুলিকে যেন ছিঁড়ে খুঁড়ে খেতে চায়। কিন্তু ততক্ষণে ড্রাইভার গাড়ির অ্যাক্সিলারেটরে পা রেখেছে। তৎক্ষণাৎ গাড়িটি এক প্রবল গতি ধারণ করল। সেই সাথে ছায়ামূর্তিগুলি ছিটকে রাস্তার দুই পাশে গিয়ে পড়ল। গাড়িটি শো শো শব্দ করে ছুটে চলল কিংগালার দিকে। জঙ্গল ছেড়ে গাড়িটি এখন অনেক দূরে গিয়ে এসেছে। গাড়ির মধ্যে এখন বিরাজ করছে এক থমথমে নিস্তব্ধতা। নীরবতা ভেঙে ড্রাইভারই প্রথম বলল, আপনাদের কপাল খুব ভালো বলতে হবে যে আপনারা এখনো বেঁচে আছেন। এই জঙ্গলের ভিতর যারা প্রবেশ করে আমি তো অন্তত তাদের বেঁচে ফিরতে দেখিনি আজ অব্দি। গাড়ির পিছনের সিটে চাপাচাপি করে বসে আছে চারজন। চোখে মুখে তাদের প্রবল আতঙ্ক, দ্রুত শ্বাস ওঠানামা করছে। রূপসা আর অপর্ণার চোখে জল, এক অবর্ণনীয় ভয়ে তারা এখনও ঠকঠক করে কাঁপছে। সৃঞ্জয় আর অনিরও একই রকম অবস্থা। ভয়ে তারা বাকরুদ্ধ হয়ে গিয়েছে। আজ তাদের সাথে যা ঘটল এরকম কিছু তারা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারে না। কিন্তু কিন্তু ওগুলো কারা? কেন ওরা এইসব করছিল আমাদের সাথে? কে ওরা? ফোপাতে ফোপাতে প্রশ্ন করল রূপসা। সে অনেক গল্প ম্যাডাম। আমাদের কিংগালা গ্রামের প্রতিটি মানুষ সন্ধ্যার অন্ধকার নামলে এই পথ এড়িয়ে চলে। তার একমাত্র কারণ ওই অভিশপ্ত বাড়ি, যা নাকি আর্মি ট্রেনিং সেন্টার ছিল কোনো এককাল। আপনারা শুনতে যদি চান বলতে পারি। আজ নেহাতি আমার বাবার শরীরটা মাঝরাতে এত খারাপ হলো, তাই উপায় না দেখে ওষুধ আনতে শহরে যেতে হয়েছিল। অনি আর সৃঞ্জয় একই সাথে জানালো যে তারা ঘটনাটি শুনতে চায়। আচ্ছা বেশ, এই গল্প আমার ঠাকুর দাদার কাছ থেকে শুনেছিলাম। আমরা বংশ পরম্পরায় এই গ্রামেরই বাসিন্দা। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা আমাদের। তো যাই হোক, গল্পটা বলি। ড্রাইভার বলতে শুরু করল। ঘটনাটি মহাযুদ্ধের পরবর্তী সময়কালের। সেই সময় ইংল্যান্ড থেকে শয়ে শয়ে ব্রিটিশ ছেলেরা ভারতে আসছে আর্মিতে যোগদান করবার জন্য। সেই সময় এক ইংরেজ সাহেব এই গ্রামে এলেন, নাম কর্নেল ম্যাকনাওর। একদিন জঙ্গলের ভিতর ঘুরতে ঘুরতে উনি এই জায়গাটির সন্ধান পেলেন। জায়গাটি বনের মধ্যে একটি সমতল স্থান। দেখলে মনে হয় কেউ যেন পরিকল্পনা করে জায়গাটি কেটে সমান করেছে। এবং জায়গাটির আরও একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, ওই সমতল ভূমিতে একটিও গাছপালা ছিল না। অতঃপর জায়গাটি ওনার বেশ পছন্দ হয়ে যায়। তিনি ঠিক করেন সেখানে তিনি একটি ট্রেনিং সেন্টার খুলবেন। উদ্দেশ্য, এই বিরূপ প্রাকৃতিক পরিবেশে ট্রেনিং দেওয়া হলে
নতুন আর্মিদের দৈহিক ও মানসিক উভয়ের গঠন দৃঢ় হবে। এইভাবে ওনার নির্দেশে সেই সমতল ভূমিতে কাঠের একটি দোতলা বাড়ি নির্মাণ করা হলো। আস্তে আস্তে আর্মিতে নতুন জয়েন করা যুবকদের ট্রেনিং শুরু হলো। কিন্তু উনি জানতেন না ওই জায়গা ছিল অভিশপ্ত। পুরনো লোককথা অনুসারে বৌদ্ধ তান্ত্রিকেরা ওখানে তন্ত্র সাধনা করতেন। তারাই সেই অঞ্চলের সমস্ত গাছ কেটেছিলেন এবং জায়গাটাকে ওরকম সমতল করে তুলেছিলেন। কিন্তু কোনো একদিন তাদের তন্ত্র চর্চায় কোনো এক ভুলের কারণে সেই স্থান অভিশপ্ত হয়ে যায়। পরের দিন সকালে গ্রামের লোকজন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে দেখেন সমস্ত তান্ত্রিকরা মরে পড়ে রয়েছে। চোখ ঠিকরে বাইরে বেরিয়ে আসছে, মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সমস্ত মুখ এবং শরীর রক্তশূন্য ও ফ্যাকাশে। দেখলে মনে হয় কেউ যেন শরীরের রক্তের শেষ বিন্দুটুকুও শুষে নিয়েছে। তারপর থেকে ওই জায়গা হয়ে যায় অভিশপ্ত। রাত্রে বিভিন্ন রকমের শব্দ শোনা যায় ওখান থেকে। সেই দিন থেকে জঙ্গলের ওইটুকু স্থানে আজ অবধি কোনো গাছ জন্মায়নি। জায়গাটি আগের মতোই সমতলভাবেই রয়েছে। ম্যাকনাওর সাহেব না জেনেই ওই স্থানে বাড়ি বানিয়ে ফেলেছিলেন। তার ফলে ওই বাড়িটিও হয়ে যায় অভিশপ্ত। যে সমস্ত যুবকেরা ওই বাড়িতে থাকতো ট্রেনিংয়ের জন্য, তাদের একের পর এক মৃত্যু হতে থাকে। সবার পরিণতি সেই একই, চোখ ঠিকরে বার হয়ে আসছে, মুখ হা করা, সমস্ত শরীর রক্তশূন্য ফ্যাকাশে। মরবার আগের মুহূর্তে খুব ভয়ানক কিছু দেখে মৃত্যু ঘটেছে প্রত্যেকের। তারা প্রত্যেকে নাকি রাত্রে কিছু না কিছু অদ্ভুত ঘটনা অনুভব করতে পেরেছে। একদিন যখন তাদেরই এক সহকর্মীকে কোনো এক অদৃশ্য শক্তি রাত্রে বিছানা থেকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল, সেদিন বাকি সকলে বিক্ষোভে একেবারে ফেটে পড়েছিল। এই মৃত্যুপুরীতে তারা আর এক মুহূর্তও থাকতে চায় না। অবশেষে নিরুপায় হয়ে ব্রিটিশ গভর্নমেন্ট মানতে বাধ্য হলো। তারা অবশিষ্ট ছেলেদের সেখান থেকে সরিয়ে নিল। তারপর থেকেই ওই বাড়ি হয়ে যায় পরিত্যক্ত। এমনকি কাঠুরেরাও এড়িয়ে চলে জঙ্গলের ওই অংশটিকে। যদিও এই বাড়িটির কথা ধীরে ধীরে লোকমুখে ছড়িয়ে পড়ে, তারপর থেকেই অনেক অল্প বয়সী ছেলেমেয়েরাই বাজি ধরে এই বাড়িতে রাত কাটাবে বলে আসতো। কিন্তু পরের দিন জঙ্গলের ভিতর তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যেত। এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বহুবার। তারপর থেকে অনেক বছর হয়ে গেল এই বাড়িটিতে আর কেউ আসেনি। ওদের ক্ষমতা ওই জঙ্গলের মধ্যেই সীমাবদ্ধ। জঙ্গলের ওইটুকু এলাকায় কোনো জন্তু, জানোয়ার, পশু পাখি অবধি থাকে না। ওই এলাকা একমাত্র ওদেরই। ঘটনা শুনে সকলে একেবারে থ মেরে গিয়েছে। কারোর মুখে কোনো শব্দ নেই। তাদের সকলের মনে হতে লাগলো এ হয়তো সত্যিই তাদের পূর্বজন্মের ভালো কাজের কোনো ফল, যে তারা পিতৃদত্ত প্রাণটিকে নিয়ে বাড়ি ফিরতে পারছে। অনি মনে মনে প্রতিজ্ঞা করল আর জীবনেও না জেনে শুনে এমন অফবিট জায়গায় কোনো ট্যুর প্ল্যান করবে না। ধীরে ধীরে জঙ্গল পেরিয়ে বড় রাস্তার দেখা মিলল। চারিদিকে দোকানপাট, আলো ঝলমল করছে একেবারে। সকলেই সমস্ত কিছু দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা যেন সাক্ষাৎ নরকে প্রবেশ করেছিল। আজও মানব চক্ষুর আড়ালে জঙ্গলের আনাচে কানাচে এমন কতই না রহস্য লুকিয়ে রয়েছে। পৃথিবীতে এমন কত ঘটনাই না ঘটে চলেছে যাকে বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা চলে না। মানুষের কল্পনার বাইরেও এমনই এক জগৎ আছে। তাই তো বলে, ট্রুথ ইজ অলওয়েজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আপনারা শুনছিলেন
অরিজিতা মজুমদারের কাহিনী অবলম্বনে কিংগালার পথে। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আরও বিভিন্ন স্বাদের গল্প শুনতে আমাদের সঙ্গে থাকুন। আজ এই পর্যন্ত। পরবর্তী সপ্তাহে দেখা হবে আবারও কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।